ক্যান্সার এমন একটি রোগ যেটি নাম শুনলেই কিন্তু আমাদের মধ্যে কিছুটা ভয়, শঙ্কা, অনিশ্চয়তা কাজ করে থাকে। আজ ৪ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। আমাদের আজকের দিনটি শুধুমাত্র কিন্তু সচেতনতার জন্য নয়, বরং ক্যান্সার সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো ভাঙার এবং সেই সাথে আশা জাগানোর এবং প্রতিরোধ ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে হয় সেই নিয়েই কিন্তু আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমরা এই ক্যান্সার দিবস উপলক্ষে আমরা চেষ্টা করব যে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কি কি বিষয়গুলোর প্রতি আমাদের জোর দেওয়া উচিত এবং সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের স্বাস্থ্যখাত আসলে ক্যান্সার রোগীদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে বা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সেজন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, সদস্য স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও চেয়ারম্যান ক্লিনিক্যাল অনকোলজি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। প্রথমে যেটি বলছিলাম, আজ ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। আমাদের আলোচনাটা আমি একটু ভিন্নভাবে শুরু করতে চাচ্ছি। সামনে 12ই ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে জাতীয় সংসদ নির্বাচন, এবং এর মাঝেই তো আমরা বিশ্ব ক্যান্সার দিবসটি উদযাপন করব। আমি এই রাজনীতি, নির্বাচন এবং ক্যান্সার, এই তিনটা বিষয়কে মাথায় রেখে কিন্তু আলোচনাটা শুরু করতে চাই। আমাদের আজকে আলোচ্য বিষয়টাও ঠিক এমনই, যে ক্যান্সার সচেতনতা এবং সেই সাথে রাজনীতি। আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে সামনে নির্বাচন, আমরা সবাই আশা করছি যে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা একটা চমৎকার রাজনৈতিক দল পাবো এবং সেখানে কিছু রাজনীতিবিদরা থাকবে যারা চিকিৎসা সেবার ক্ষেত্রে এবং সার্বিকভাবে জনগণের জন্যই কিন্তু কাজ করবে। একটু আপনার কাছে জানবো প্রথমেই যে এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয়টা আসলে কি? ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বলেছেন। আমরা জানি যে 2025 থেকে 27 পর্যন্ত ইউআইসিসি একটি প্রতিপাদ্য ঠিক করে দিয়েছে ক্যান্সারের জন্য। সেটি হলো ইউনাইটেড বাই ইউনিক, স্বকীয়তায় ঐক্যবদ্ধ। প্রত্যেকে যার যার ব্যক্তিগত জায়গা থেকেই, সাপোজ আপনি নিউট্রিশনিস্ট, আপনার জায়গা থেকে আপনি কাজ করবেন, আমি অনকোলজিস্ট, আমার জায়গা থেকে আমি কাজ করব, এবং ধরেন ফিজিসিস্ট তার জায়গা থেকে কাজ করবে, সার্জিক্যাল অনকোলজিস্ট তার জায়গা থেকে, যারা সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করেন, যারা মানব সেবার জন্য কাজ করেন, সাংবাদিকরা কাজ করেন, টেলিভিশন কাজ করে, প্রত্যেকে তো যার যে জায়গা থেকে কাজ করছে। সবাই মিলে যখন এটা কাজ হবে, সেজন্য বলতে সবাই মিলে যার যার মতো করে আমরা একসাথে একটা লক্ষ্যে কাজ করব, ক্যান্সার প্রতিরোধের জন্য কাজ করব, ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করব, যাতে করে আগে ভাগে ক্যান্সারটা ধরা পড়ে এবং তাতে করে আমরা রোগীদেরকে দ্রুত চিকিৎসা করতে পারি। আপনি জানেন যে ক্যান্সার রোগী যদি সূচনাতে নির্ণয় করা যায়, তাহলে শতভাগ রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং আমরা কিন্তু আসলে এটা কম বেশি সবাই জানি যে আসলে এখন কিন্তু মানুষ কিছুটা হলেও সচেতন হয়েছে এবং খুব প্রাইমারি অবস্থাতেই দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রাইমারি স্টেজেই কিন্তু তাদের এটি শনাক্ত হচ্ছে, কেননা তার প্রাইমারি স্টেজেই সেটি ডায়াগনোসিসের জন্য ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন টেস্ট করছেন, যার জন্য কিন্তু ক্যান্সার রোগীদের সংখ্যাটা এক্ষেত্রে আমরা বলতে পারি যে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু তারা সচেতন এবং ডায়াগনোসিসটা সেভাবেই তারা করতে পারছেন। একটু আপনার কাছে জানবো যে গ্লোবালি তো আমরা জানি এবং সেই সাথে বাংলাদেশেও ক্যান্সার রোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সিনারিওটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা জানি যে একটা পুরনো উক্তি আমার মনে পড়ে গেল। ডক্টর মার্গারেট চেন, উনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক। উনি 2020 সালে বলেছিলেন, এমন একটা সময় আসবে প্রতিটা পরিবারের মধ্যে কারো না কারো ক্যান্সার থাকবে, এবং অথবা বৃহত্তর কোনো পরিবার। বাংলাদেশে যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটা বৃহত্তর পরিবারের মধ্যে আত্মীয় স্বজন কারো না কারোর মধ্যে আপনি জানবেন যে ক্যান্সার আছে। যেটা একসময় ছিল যে আগে প্রতিটা ঘরে ঘরে একজন ডায়াবেটিক পেশেন্ট ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাই যে প্রতিটা পরিবারই কিন্তু কারো না কারোর ক্যান্সার রয়েছে। জি, এই পরিস্থিতিতে আমাদের বর্তমান যে সিচুয়েশন, আমাদের দেশে কিন্তু ক্যান্সার রোগীর সংখ্যা, যেহেতু আমাদের কোনো রেজিস্ট্রি নাই, স্পষ্টভাবে আমরা জানি না, কিন্তু 20 লক্ষের কম না। এবং দেখা যাচ্ছে প্রতি বছর 3 লক্ষর মতো রোগী, 2.5 থেকে 3 লক্ষের মতো নতুন রোগী আসছে, এবং তার থেকে 1.5 থেকে 2 লক্ষ রোগী মারা যাচ্ছে। মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। এর কারণ হলো আমাদের দেশে বেশিরভাগ রোগীগুলো ডায়াগনোসড হয় অনেক পরে, এবং স্টেজ 3 এবং 4-এ। স্টেজ 3 এবং 4-এ যদি রোগী ডায়াগনোসড হয়, ওই রোগীগুলো কিন্তু অনেক চিকিৎসা করে সুস্থ করা কঠিন হয়, কিন্তু অনেক আগে যদি আসতো তাহলে বেশিরভাগকে চিকিৎসা করা যেত।
যেহেতু আপনি বললেন যে সংখ্যাটা আসলে কম নয় ক্যান্সার রোগীদের, এবং সেই সাথে মৃত্যুবরণ যারা করছে সেই সংখ্যাটাও কিন্তু অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে এই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আসলে আপনাদের কি কি ধরনের পরিকল্পনা রয়েছে, যে আসলে কিভাবে মানুষকে সচেতন করা যায়। আসলে বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ম্যাস পিপল পর্যন্ত ওই মেসেজগুলো কিন্তু তারা পায় না। না, মেসেজ পৌঁছানো তো যথেষ্ট নয়, কারণ আমি মানুষকে জানালাম যে আপনি ক্যান্সার হলে যোগাযোগ করেন, কিন্তু সেবাটা তো দিতে পারতে হবে। 2008 সালে একটি ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি তৈরি হয় এবং ওটার আমি একটা ফোকাল পারসন ছিলাম। তো ওখানে কিন্তু আমরা একটা 2015 সাল পর্যন্ত একটা পরিকল্পনা ছিল, এরপরে কিন্তু আর কিছু নাই। এখন সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমার কাজ করার যে সুযোগ ছিল, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত উল্লেখ করেছি। যেমন ধরুন, একটি হলো যে এখানে 32টা মুখ্য সুপারিশ আছে, তার মধ্যে 28তম যেটা সুপারিশ, সেটার মধ্যে ক্যান্সার বিশেষভাবে উল্লেখ করা আছে। যেমন ক্যান্সারের জনবল বৃদ্ধি করা, আমাদের ক্যান্সারের সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট, ফার্মাসিস্ট এবং হিস্টোপ্যাথোলজিস্ট, ধরেন নিউট্রিশনিস্ট। আমরা চাই যে ইভেন নার্স এবং যারা ক্যান্সার নিয়েই শুধু কাজ করবে এবং নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করবে, এই সংক্রান্ত একটি সুস্পষ্টভাবে বলা হয়েছে। এবং এর প্রতিফলন কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে ভাবছে সম্ভবত, কারণ কোনো রাজনৈতিক দলের বিস্তারিত স্বাস্থ্য বিষয়ক ম্যানিফেস্টোতে এগুলো এসছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের দরকার, আমাদের জনসংখ্যা অনুযায়ী আমাদের কমপক্ষে 200টা রেডিওথেরাপি মেশিন দরকার, আমাদের আছে মাত্র 25টা। আমাদের কেমোথেরাপির অনেক দাম, মানুষ প্রতি বছর 0.3% রুগী তাদের আর্থিক সামর্থ্য নাই দেখে এইগুলো বাড়িঘর বিক্রি করে চিকিৎসা করতে হচ্ছে। ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল, আপনি জানেন। তো এই পরিস্থিতিতে আমরা যেটা প্রস্তাবনা করেছি, আমরা যে ওষুধের দাম কমানো, ট্যাক্স ভ্যাট কমানো, যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহী হবেন তাদেরকে সফট লোন দেয়া, পাশাপাশি তাদেরকে মেশিন আনার জন্য ট্যাক্স ভ্যাট মকুফ করে দেয়া, ওষুধের যাতে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে তৈরি করা যায় সেটার কথাও আমরা বলেছি, যাতে করে রুগীরা অল্প দামে স্বল্প মূল্যে চিকিৎসা বাংলাদেশে পেতে পারেন এবং কোনো রুগীকে ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশে বাইরে যেতে না হয়। স্যার, আপনি একজন অনকোলজিস্ট হিসেবে আপনার প্রত্যাশার জায়গাটা আপনি বলছিলেন, সেই সাথে আপনি তো এখন বর্তমানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য। তো সেই জায়গা থেকে যে প্রত্যাশায় ক্যান্সার রোগীদের জন্য, আপনি তো অনেক বছর নিরলসভাবে আপনি কাজ করে যাচ্ছেন ক্যান্সার রোগীদের জন্য। সো এই যে আপনাদের প্রত্যাশার যে জায়গাটা, এবং সেই সাথে নতুন যে সরকার আসছে, নতুন একজন রাজনীতিবিদরা যারা আসছেন, রাজনৈতিক দল যারা আসছেন, তাদের যে প্রত্যাশার জায়গাটা এবং আপনাদের যে প্রত্যাশার জায়গাটা, সেটাকে আসলে কোলাবোরেশনটা কিভাবে আসলে করা যেতে পারে? যেটা মূল একটা বিষয় আমাদের মধ্যে আলোচনার বিষয়, যেটা ভবিষ্যতের জন্য, সেটা হলো স্বাস্থ্যখাত সংস্কার সদস্য হিসাবে এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলাম, যে আমরা প্রতিটি রাজনৈতিক দলের সাথে বসেছিলাম যে রাজনৈতিক দলরা কীভাবে ভাবছেন, পেশাজীবীরা কী ভাবছেন। 2008 সালে ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি একটা তৈরি হয়েছিল এবং প্ল্যান অফ অ্যাকশন তৈরি হয়েছিল, ওটা 15 সাল পর্যন্ত ছিল, ওর মধ্যে ফোকাল পারসন হিসেবে আমি কাজ করেছিলাম। কিন্তু এর পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কাজ হয়নি, এখন ওই রকম নেই। কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশনে আমরা 28তম সুপারিশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলেছি। আমরা বলেছি যে আর্লি ডিটেকশন করতে হবে ক্যান্সারের, আমরা বলেছি যে স্ক্রিনিং করতে হবে, আমরা বলেছি যে আমাদের দেশের মানুষের জন্য দরকার হলো 200টা রেডিওথেরাপি মেশিন, আছে হলো আপনার মাত্র 25টা, সেটাও বাড়াতে বলেছি। এবং আমরা বলেছি যে ক্যান্সারের ওষুধের দাম বেশি, সেগুলো যাতে করে কমানো যায়, ভ্যাট ট্যাক্স কমিয়ে দেওয়া যায়। এইভাবে কিন্তু আমরা পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যাতে করে ক্যান্সারের মেশিনের উপর ট্যাক্স ভ্যাট এগুলো সরকার কমিয়ে দেয় এবং যে সমস্ত প্রতিষ্ঠানে ক্যান্সার কেন্দ্র করতে চান তাদেরকে কিন্তু একটা সরকারি তরফ থেকে লোন দেওয়া হোক, তাতে করে আপনার সব মানুষ যাতে পেতে পারেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলের মধ্যে কোনো রাজনৈতিক দলের কিন্তু ম্যানিফেস্টো বা পয়েন্টের মধ্যে কিন্তু ক্যান্সার বিষয়টা বেশ গুরুত্ব পেয়েছে। আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইয়েটা দেখেন, যে ক্যান্সার বিষয়ক 8টি পদ দেখেন, তার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে যেমন প্রথম অবস্থান দুর্নীতির বিরুদ্ধে শক্তভাবে ছিল, এবং পরবর্তীতে কিন্তু ক্যান্সার উপজেলা পর্যায়েও কিন্তু এই সমস্ত রোগগুলোকে প্রথমেই শনাক্তকরণের কথা বলা হয়েছে এবং পরবর্তীতে যাতে রেফার করা হয় সেটার জন্য আছে। এবং সরকারি বেসরকারিভাবে যাতে করে যদি কোনো রুগীকে সরকারি খাতে চিকিৎসা করা যাচ্ছে না ক্যান্সার রুগী,
তাকে কিন্তু বেসরকারি খাতে শিশু যদি ভালো হাসপাতাল থাকে সেখানে সেবার ব্যবস্থা সরকার করে দেবে বলেছে। এবং ক্যান্সারের ভ্যাকসিন দেয়া, যাতে করে ক্যান্সারের সমস্ত বিষয়গুলো দেখার জন্য বলা হয়েছে। কারণ ক্যান্সারের কারণে ক্যান্সার চিকিৎসার জন্য দেশের বাইরে মানুষ চলে যাচ্ছে এবং এতে করে অনেক মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, ঘর বাড়ি বেঁচে দিতে হচ্ছে এই সমস্যাগুলোর জন্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে এবং কারণ এবং আমি খেয়াল করেছি আপনি বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল, সেই সাথে আমি একটু যদি পরিষ্কার করে বলি যে বিএনপির যে নীতিমালাটা সেখানে কিন্তু স্পষ্টভাবে স্বাস্থ্য খাতে যে বিষয়টি সংস্কারের কথা বলা হয়েছে সেখানে কিন্তু স্পেসিফিকভাবে ক্যান্সার রোগটার নিয়েও কিন্তু তারা অনেক পরিকল্পনার কথা বলেছে। না, এটা আসলে চমৎকার একটা উপলব্ধি। আমরা মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। যারা সরকারে যাবেন, যারা বিরোধী দলে থাকবেন, তাদের উভয়কে কিন্তু ক্যান্সারের মতো একটি জটিল রোগ নিয়ে ভাবতে হবে। পরিকল্পনা না করি তাহলে আগামী দিনগুলোতে ক্যান্সার চিকিৎসাটা বাংলাদেশে খুবই কঠিন হবে, করাটা ডিফিকাল্ট হবে। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনি বলছিলেন যে আসলে ঔষধের যে দামটা নির্ধারণ করা, এবং অনেক রোগীদেরকে আমরা দেখেছি যে শুধুমাত্র আসলে দামের জন্য তারা এই ক্যান্সার ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে পারছে না। তো এই জায়গাটার ক্ষেত্রে কি আপনাদের বিশেষ কোনো আসলে প্রত্যাশা রয়েছে কিনা যে নতুন রাজনৈতিক দল আসছে যে ট্রিটমেন্ট ব্যবস্থার স্বল্প মূল্যে বা বিনামূল্যে, এবং সেই সাথে যে ঔষধের প্রাইসটা যেটির কথা আপনি বলছিলেন যে সেটিকে আসলে কমানোর জন্য আপনাদের বিশেষ কোনো আসলে অনুরোধ থাকবে কিনা? আমরা এর মধ্যে আমাদের রিপোর্টের মধ্যে এটা ছিল। আপনি জানেন যে আমি উল্লেখ করেছি যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট কোম্পানিগুলো যেগুলো দরকার সেগুলো কিন্তু বিদেশ থেকে তারা আমদানি যাতে করতে পারে, বাংলাদেশে যাতে বানাতে পারে, ট্যাক্স যাতে মৌকুফ করে দেওয়া হয়, তাতে করে কিন্তু ট্যাক্সও কিন্তু মানে ভ্যাটও কিন্তু 16%-এর মতো। তো ওগুলোর দাম আলো কিন্তু অনেক দাম কমে যায়। সাম্প্রতিক সরকার যে এসেনশিয়াল ড্রাগের তালিকা 295টি ওষুধের তালিকা তৈরি করেছে, তার মধ্যে কিন্তু 50টি ড্রাগ আছে কিন্তু ক্যান্সারের। তো সরকার যদি হাসপাতালগুলো যদি এই ওষুধগুলো কেনে এবং রুগীদেরকে সরবরাহ করে তাহলে কিন্তু রুগীগুলো খুবই উপকৃত হয় এবং এই সুযোগটা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। আমাদের দেশে রুগীরা তাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রায় 70% মানে তাদের অর্থ খরচ হয় শুধুমাত্র ওষুধ কেনার জন্য। সুতরাং ওষুধের ব্যবস্থা যদি কম দামে স্বল্প মূল্যে করা যায় তাহলে বেশিরভাগ রুগী কিন্তু আপনার ক্যান্সারের ওষুধগুলো স্বল্প মূল্যে পেয়ে যাবে। আর যদি রেডিওথেরাপিটাও যদি আমরা অনেকগুলো মেশিন কিনতে পারি, সরকার ইতিমধ্যে কতগুলো মেশিনের কেনার ব্যবস্থা করেছে এবং অন্যান্য জায়গাতেও ব্যবস্থা করছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভবিষ্যতে কেনা হবে এবং ডিপার্টমেন্টের শুধুমাত্র মেশিন ওষুধ কিনলে তো হবে না, তার সাথে সাথে কিন্তু অনকোলজি বাড়াতে হবে। আমাদের অনকোলজি দরকার প্রায় 2000-এর মতো, এখন আছে মাত্র ধরেন ক্লিনিক্যাল অনকোলজিস্টের সংখ্যা মাত্র 250 মাত্র। তো এটা কবে 1900-এর মতো মানে প্রায় 2000-এর মতো সেটা হতে কতদিন সময় লাগবে? তো তার মানে আমাদেরকে এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে এবং পাশাপাশি দেখতে হবে যে এটার মান ঠিক আছে কিনা, আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। আমরা এর মধ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এর মধ্যে যেটা করেছে, হার্ভার্ড মেডিকেল স্কুলের সাথে, MGH-এর সাথে, ম্যাস জেনারেল হসপিটালের সাথে আমরা অলরেডি MOU করেছি এবং বিশ্বের বড় বড় সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সাথে আমাদের MOU আছে এবং আরও কিছু বাংলাদেশের বাইরের আরও কিছু বড় বড় UK এবং অন্যান্য দেশের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমরা চুক্তি করার জন্য কাজ করছি এবং তাদের এক্সামিনাররা আসে এখানে আমাদের স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, পরীক্ষা নিচ্ছে, এইগুলো কিন্তু এখন শুরু হয়েছে। তো আমরা আশা করি যে এতে আমরা মানসম্মত ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করতে পারবো এবং আমাদের ক্যান্সার রোগীদেরকে কোনো চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে না এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে না। আপনি ক্যান্সার রোগীদের জন্য এবং ক্যান্সার রোগের চিকিৎসার জন্য আপনি অনেক পরিকল্পনার কথা বলছিলেন, সেই সাথে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তাদের যে পরিকল্পনা সেটি নিয়েও আপনি বলছিলেন যে খুব চমৎকার কিছু তারা পরিকল্পনা সেটি করেছে এবং আমরা আশা করি ভবিষ্যতে তারা যখন ক্ষমতায় আসবেন তখন সেটিকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি।
বিরতির আগে আমরা বলছিলাম যে আপনারা অনকোলজিস্ট হিসেবে আপনাদের অনেক প্রত্যাশা এবং বাইরের কিছু দেশের সঙ্গে আপনারা এমইউ করেছেন ক্যান্সার রোগীদের চিকিৎসাটা যেন আপনারা দিতে পারে, এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ বা পরিকল্পনা যেটি করেছেন সেখানে কিন্তু ক্যান্সার নিয়ে তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। এই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে, এরকম তো আসলে আমরা অনেক সরকার এসেছে, অনেক ধরনের নীতিমালা কিন্তু তারা তৈরি করেছেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু সেটা আসলে আমরা যতটুকু প্রত্যাশার জায়গাটুকু কিন্তু তারা পূরণ করতে পারছে না। এই বিষয়ে আপনার মতামত কি? না, সমস্ত কাঠামোগুলো তো শুধু একটি ক্ষেত্রে একসাথে কাজ করে না, পুরোটাই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে যে দুর্নীতির কারণে প্রায় 1/3 অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। স্বাস্থ্য খাতে 1/3 অর্থ ব্যয় করতে পারে না। প্রয়োজন যেখানে যন্ত্রপাতি কিনে সেখানে কিনতে পারে না, কোনো কোনো জায়গায় যন্ত্রপাতি কিনে ফেলে রেখে দিয়েছে, কাজে লাগায়নি। এবং মেইনটেনেন্সও কিন্তু অনেক বড় একটা বিষয়। যেমন ধরেন খুলনা অঞ্চলে খুলনা মেডিকেল কলেজে একটি লিনিয়ার অ্যাক্সিলারেটর ক্যান্সারের যন্ত্র 10টা বছর থেকে নষ্ট করে ফেলেছে, কিন্তু এটা করা হয়নি। এই যে জিনিসটা ঘটলো, অথচ ওই অঞ্চলের মানুষগুলো ক্যান্সার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে। এবং এই যে ওই অঞ্চলে ওটা থাকলে ওখানে যশোর, খুলনা, পুরো দক্ষিণাঞ্চলটা কিন্তু সেবা নিতে পারতো, সেটা নাই। এখন দেখা যাচ্ছে যে বরিশালে কোনো একটা মেশিন আছে, রেডিওথেরাপি, সেটা নষ্ট হয়ে আছে। তো এরকম যদি হয় তাহলে তো জিনিসগুলো কিনতে হবে, ব্যবহার করতে হবে, সঠিকভাবে কিনতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলে কালে আপনি এটা করতে পারবেন। কিন্তু যেহেতু কাজগুলোর সমন্বয়ের হীনতা আছে, কোঅর্ডিনেশনের অভাব আছে, যার কারণে কিন্তু বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে এই অনিয়মগুলো পরিলক্ষিত হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো শুধু স্বাস্থ্যখাত নিয়ন্ত্রণ করে না, পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় যায়। কিন্তু জনগণের যে প্রত্যাশা, আমরা তাদেরকে সামনে সংস্কার কমিশন থেকে আমরা যেটা বলেছি তাদেরকে, সেটা কিন্তু হলো যে ক্যাটাস্ট্রফিক ডিজিজ, শুধু ক্যান্সার আছে, আপনি মনে করেন কিডনি ট্রান্সপ্লান্টেশন আছে, লিভার ট্রান্সপ্লান্টেশন আছে, এগুলো তো অনেক ব্যয়বহুল, অনেক খরচ। তো এইসব খরচগুলো কোত্থেকে আসবে? তাহলে আমরা বলেছি যে এগুলোর জন্য সরকার সোশ্যাল ইন্স্যুরেন্সের মাধ্যমে সরকার এই ব্যয়টা বহন করবে। তাহলে আমরা দেখেছি যে সরকারের একজন সচিবও আছেন, যারা গভর্নমেন্টের একজন সচিব, উনিও রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পান তার পক্ষে ওটা দিয়ে কিন্তু একটা কার্ডিয়াক সার্জারি করা সম্ভব হয় না, একটা ক্যান্সারের ট্রিটমেন্ট করা সম্ভব হয় না, এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে এই টাকাটা ওই যে মানুষটা সারা জীবন ধরে দেশের জন্য কাজ করে গেলেন, উনি রিটায়ারমেন্টের পরে ওনার সেবার জন্য রাষ্ট্র যদি এটুকু করতে না পারে তাহলে কি করে হবে? এবং আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসটাই দেখেছি যে চিকিৎসা করতে যেয়ে কিন্তু তারা তাদের জমি বাড়ি বিক্রি করছেন, এবং যেমনটা আপনি বললেন তার সারা জীবনের যে সঞ্চয়টা সেটাকেও কিন্তু তিনি খরচ করে তার ট্রিটমেন্টের পিছনে তিনি ব্যয় করছেন। তো এক্ষেত্রে আসলে সরকারের ভূমিকাটা অনেক দূর। আমরা শুধুমাত্র সরকারের কথা বলবো না, এটা একটা টিম ওয়ার্ক, একটা টিমের মাধ্যমেই কিন্তু আমাদের এই ব্যবস্থাটাকে বা চিকিৎসা সেবাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। একটু এখন আমাদের চিকিৎসা ব্যবস্থার একদম মূল জায়গাটা, সেই জায়গাটা একটু চলে আসে। সেটা হচ্ছে যে বাংলাদেশ, আপনি বলছিলেন যে ক্যান্সার রোগীদের সংখ্যাটা অনেক বেশি, এবং তার মধ্যে যদি আমরা 3 লক্ষ ধরি, 1.5 লক্ষ মানুষই কিন্তু মারা যাচ্ছে। সেটা চিকিৎসার অভাবেই হোক, অর্থের অভাবেই হোক, বা ডায়াগনোসিস হচ্ছে না সে কারণেও কিন্তু হতে পারে। একটু জানবো যে বাংলাদেশে সাধারণত পুরুষদের কোন ধরনের ক্যান্সারটা সব থেকে বেশি হচ্ছে এবং মহিলাদের কোন ধরনের ক্যান্সারটা সব থেকে বেশি হচ্ছে? আপনি ঠিকই বলেছেন। আসলে বাংলাদেশে যে হারে ক্যান্সার বাড়ছে এটা কিন্তু খুবই উদ্বেগজনক। আপনি অবাক হয়ে জানবেন, একটা বিশেষ তথ্য দেই, যে 50 বছরের ঊর্ধ্বের মানুষের যেই হারে ক্যান্সার হওয়ার কথা, 50 বছরের নিচের মানুষদেরও বাংলাদেশে এখন একই হারে ক্যান্সার হচ্ছে। এটা কিন্তু হওয়ার কথা না। এটা কেন হচ্ছে? সম্ভবত আমাদের খাদ্যে ভেজাল, সম্ভবত আমাদের পরিবেশ, ঢাকা শহরের বাতাস পৃথিবীর মধ্যে অন্যতম প্রধান দূষিত বাতাস। তাহলে যে বাতাসের মধ্যে নাইট্রাস অক্সাইড আছে, সে সালফার ডাইঅক্সাইড আছে, আমাদের এত দূষিত কন্ডিশন। আমাদের শিপব্রেকিং ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনি গিয়ে দেখেন, সেখানে দেখবেন অ্যাসবেস্টস আলা জিনিসপত্র চলে আসতেছে, সেগুলো মানুষ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তো এই যে পরিস্থিতিটা সারা দেশে কাজ করতেছে, মাঝখানে কোনো কোনো রিপোর্টও তো দেখেছেন যে বেগুনের মধ্যেও কিন্তু দেখা গেছে যে কোনো কোনো ভারী ধাতুর উপস্থিতি লক্ষ্য করেছেন। তার মানে এই যে পুরো পরিবেশটা যে দূষিত হচ্ছে, আমরা প্লাস্টিকের কাপে পানি খাচ্ছি, প্লাস্টিকের কাপে চা খাচ্ছি, গরম জিনিস খাচ্ছি, বিশেষ করে প্লাস্টিকের কোনটাতে আপনি খেতে পারবেন। এই যে সামগ্রিক পরিস্থিতি, আমাদের পরিবেশের অবস্থা, খাদ্যের ভেজাল, আমাদের 30% তামাকের ব্যবহার বাড়ছে, ইয়াংদের মধ্যে তামাকের ব্যবহার অনেক বেড়ে গেছে, এবং
এই যে পরিস্থিতিটা এবং এই যে আপনি বলছিলেন যে এনভায়রনমেন্টাল অনেক বিষয় রয়েছে, এনভায়রনমেন্টাল কারণের মধ্যে যদি আমরা বলি, আমরা যদি স্পেসিফিক ঢাকার কথা বলি, এই যে ঢাকার যে দূষিত বাতাস, আমরা কিছু সার্ভেতে দেখেছি যে পরিমাণ ধুলাবালি দূষিত, সেটিকে তুলনা করা হয় যে 23টি সিগারেট খাওয়ার মতোই। কিন্তু এই যে আমরা বলছি যে মানুষটা আসলে স্মোকার না, তারও কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র পরিবেশ দূষিত থাকার জন্য কিন্তু স্মোকিং করার মতোই কিন্তু সেই ধুলাবালি বা টক্সিক ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু তার বডিতে যাচ্ছে। এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? মানে পরিস্থিতি যেরকম এখন দাঁড়াচ্ছে, তাতে করে আপনি যদি লক্ষ্য করেন, আমি যে সিগারেটের কথা বললাম বা সিগারেটের কথা বলছি, আমাদের ইয়াং জেনারেশন, ইভেন মেয়েদের মধ্যেও কিন্তু, স্টুডেন্টদের মধ্যে এটা সত্যি একটা চিন্তার ব্যাপার যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই অভ্যাসগুলো রপ্ত হচ্ছে। আরেকটা হলো তাদের মধ্যে দুঃখজনক হচ্ছে এটিকে কিন্তু তারা ট্রেন্ড মনে করছে, একটা ফ্যাশনের একটা পার্ট মনে করছে, স্মার্টনেসের একটা পার্ট মনে করছে। এবং এটি একটা আরেকটি হলো যে ওরা যে ফাস্টফুড খাচ্ছে, ফাস্টফুডের মধ্যে যেমন ক্রোমিয়াম থাকছে। ক্রোমিয়ামটা কীরকম? আমরা যে ইয়েগুলো থাকি টেনারিতে কিন্তু একটা সময় কিছু জিনিস ওয়েস্ট তৈরি হয়। ওয়েস্টগুলোতে ওরা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে উত্তপ্ত করে, ওগুলোর থেকে পরে ওখান থেকে যে ওয়েস্ট তৈরি হয় ওগুলো দিয়ে পোলট্রি ফিড তৈরি হয়। আমাদের মুরগি খায়, হাঁস খাচ্ছে, অন্যান্য গবাদি পশু খাচ্ছে, ইভেন এখন মাছও খাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, ওখানে ভিতরে কিন্তু ক্রোমিয়াম থেকে যাচ্ছে। ক্রোমিয়াম কিন্তু একটি ভারী ধাতু। এটা কিন্তু 2008 সালে আমি এটা রিপোর্ট করেছিলাম যেটার উপরে, যে এটা কিন্তু ক্যান্সার তৈরি করে। ওভারঅল এনভায়রনমেন্টাল পলিউশনস, এনভায়রনমেন্টাল সিস্টেমই বাংলাদেশে কিন্তু ক্যান্সার আক্রান্তের অন্যতম প্রধানতম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা কিছু রিপোর্টে কিন্তু দেখেছি, কিছু সার্ভে কিন্তু হয়েছে, এবং তারা কিন্তু ধারণা করছে যে এখন বর্তমানে বিশ্বব্যাপী বা বাংলাদেশের যে অবস্থান, ক্যান্সার রোগীদের সংখ্যাটা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ওরা ধারণা করছে যে 30 সাল নাগাদ সেই ক্যান্সার রোগীদের সংখ্যাটা 15 থেকে 20 গুণ বেড়ে যেতে পারে, যেটা আমাদের জন্য আসলেই খুবই একটা ভয়াবহ বিষয় বলা যেতে পারে। একটু স্যার জানবো আপনার কাছে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ছেলেরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে, মেয়েরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে, ছেলেদের সাধারণত কোন ধরনের ক্যান্সারটা বেশি হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের দেশে ছেলেদের মধ্যে কিন্তু ফুসফুস ক্যান্সার 1 নম্বর, এরপরে হেড নেক ক্যান্সার আছে, এরপরে আবার অন্যান্য ক্যান্সারগুলো হচ্ছে, কোলন ক্যান্সার, পাকস্থলী আমরা কিন্তু ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের কথাও কিন্তু আমরা এখন শুনি। প্রোস্টেট ক্যান্সার একটু পরে, ইসোফেজাল ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার, এগুলো কিন্তু হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু ছেলেদের মধ্যে কম বেশি একটা ধারা আছে। আর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সার, আর দ্বিতীয় হলো আমাদের জরায়ুমুখের ক্যান্সার, তারপরে ওভারিন ক্যান্সার আছে, কোলন ক্যান্সার আছে। মেয়েদের মধ্যে হেডনেক ক্যান্সারও কিন্তু বেশি বাড়ছে কিন্তু। তাহলে এই যে পরিস্থিতিটা, দুটোর মধ্যে কিন্তু যে ক্যান্সারগুলো হচ্ছে, আমি যেটা আশঙ্কার কথা বলছি সেটা কিন্তু ভিন্ন জায়গাতে। আশঙ্কাটা কোথায়? 50 বছরের ঊর্ধ্বে, আমরা ধরে নিই যে 50 বছর বা 50-এর ঊর্ধ্বে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা বেশি। এবং এই যেই হারে তাদের ক্যান্সার হওয়ার কথা, 50 বছরের নিচের মধ্যে একই হারে ক্যান্সার হচ্ছে। এটা কিন্তু একটি মারাত্মক ঝুঁকি, যেটা হয়তো পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে না। আমরা হয়তো এইরকমভাবে খেয়াল করছি না যে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে বাংলাদেশ আগাচ্ছে, বাংলাদেশ আসলে এটার জন্য প্রস্তুত কিনা। তাহলে এই ডেটাগুলো কালেকশন করা খুব জরুরি, এবং আমাদের জানা দরকার যে উপাত্ত তথ্য আমরা পাচ্ছি কিনা। না পেলে কিন্তু আমাদেরকে অনেক চিন্তা করতে হবে কিভাবে আমরা এই প্রস্তুতি নিব। নালে কিন্তু দেখা যাবে যে আপনার খুব কাছের প্রিয়জন, আপনার খুবই কাছের আদরের মানুষগুলো, যাদের বয়স অনেক কম, তাদেরকে আমরা হারিয়ে ফেলবো। আচ্ছা, আমাদের প্রত্যাশা একই থাকবে যে আপনি যেভাবে বললেন যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা বসেছেন, আপনাদের যে সুপারিশ বা আপনাদের যে প্রত্যাশার জায়গাগুলো, সেগুলো নিয়ে আপনারা আলোচনা করেছেন, এবং আমরা এটা এক্সপেক্ট করি যে নতুন সরকার যারা আসবে সেই প্রত্যাশা জায়গাগুলো, সেই সুপারিশ মালা এবং ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়, সেগুলো নিয়ে খুব স্বল্প সময়ের মধ্যেই আপনারা বারবার এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। একটু জানবো, এই যে আপনি বলছেন যে ক্যান্সার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ধরনের ক্যান্সার এখন দেখা যাচ্ছে, এইটাকে আসলে প্রিভেন্ট করার জন্য নিশ্চয়ই একটা স্ক্রিনিংয়ের আওতায় আসলে আমাদের আসা উচিত। একটু স্ক্রিনিং সম্পর্কে জানবো। যেগুলো বেশি ক্যান্সার হচ্ছে, যেগুলো প্রাদুর্ভাব বেশি, তাদের কিন্তু স্ক্রিনিং করতে হবে বাংলাদেশে। যেমন আপনি একটা হলো যে ফুসফুসের ক্যান্সার। ফুসফুস ক্যান্সার যারা স্মোকার, বিশেষ করে যারা স্মোকার, দীর্ঘদিন থেকে স্মোক করেন, 15-20 বছরের বেশি স্মোক করছেন, তাদের কিন্তু আমরা বলছি তাদেরকে স্ক্রিনে আওতায় নিয়ে আসতে হবে। প্রতি বছর তাদের একটা লো ডোজ সিটি স্ক্যান করতে হবে, অথবা যদি শহরে এটা না পাওয়া যায়, যেখানে না পাওয়া যায়, তাহলে একটা অ্যাটলিস্ট এটা বুকের এক্সরে হলেও করতে হবে। যার যদি আমরা কতগুলো সাইন সিমটমকে খুবই গুরুত্ব দিই,
যেমন ধরুন গলা ভেঙে গেছে, গলার স্বর বসে গেছে, 2 মাস পর্যন্ত দেখা যাচ্ছে কিছু ঠিক হচ্ছে না, এবং হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, বিনা কারণে ওজন কমে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হচ্ছে, পেশাব পায়খানার সাথে রক্ত যাচ্ছে অথবা বমির সাথে রক্ত যাচ্ছে, এবং এই যে জিনিসগুলো, অথবা এই বিশেষ করে স্তনে একটি চাকা, ব্যথা নাই অথচ একটি চাকা, এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু প্রাথমিক লক্ষণ কিন্তু ক্যান্সার। এগুলো কিন্তু আমাদের জেনারেল প্র্যাকটিশনারদেরও শেখাতে হবে, যারা গ্রামে গঞ্জে সবার কাছে প্রথম মানুষ যার কাছে যান, যে চিকিৎসকের কাছে যান, তার কিন্তু এগুলো জানতে হবে, এবং আমাদের কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করছেন স্বাস্থ্যকর্মী তাদের জানতে হবে, আমাদের উপজেলা যে লেভেলে যারা কাজ করেন তাদের জানতে হবে, এবং হাসপাতালগুলোতেও যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু এই তথ্যগুলো থাকতে হবে, যাতে করে তারা যেন দ্রুত এগুলোকে ডায়াগনোস করতে পারে। তো আচ্ছা, আপনি যেহেতু স্যার আপনি স্ক্রিনিং এর বললেন কথাটা যে বলছিলেন, স্ক্রিনিং নিয়ে অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, এবং স্ক্রিনিং এর আওতায় প্রত্যেকটা মানুষের আসা উচিত একটা নির্দিষ্ট বয়সের পরে। এই স্ক্রিনিং সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসার প্রত্যেকটা মানুষের আসা উচিত, বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের পরে, এবং আপনি বলছিলেন যে আসলে শুধুমাত্র শহর কেন্দ্রিক যে হসপিটালগুলো রয়েছে সেটা নয়, বরং প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামে মফস্বলে যে হসপিটালগুলো রয়েছে সেখানেও স্ক্রিনিংয়ের কিছু প্রোগ্রাম থাকা উচিত, এবং সেখানে যে তথ্যগুলো রয়েছে সারা দেশে থাকতে হবে। আচ্ছা, তো এই যে থাকতে হবে, অনেক সময় থাকলেও না সেই প্রোটোকলগুলোকে আসলে মেনটেন করা হয়নি। এক্ষেত্রে আসলে হেলথ কেয়ার প্রোভাইডার বা চিকিৎসক যারা রয়েছেন, ওভারঅল তাদের ভূমিকাটা আসলে কতটুকু ভালোভাবে তারা পালন করতে পারে? যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের স্বাস্থ্যকর্মী যারা কমিউনিটি ক্লিনিকে কাজ করে, যারা আমাদের উপজেলাতে কাজ করবেন, যারা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করবেন, বা অন্যান্য জায়গাতে যারা কাজ করবেন, তাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো জানতে হবে। বিশেষ করে যিনি জেনারেল প্র্যাকটিশনার, যার কাছে রোগীটি প্রথম যান, তার কিন্তু এই সংক্রান্ত উপসর্গ সম্পর্কে জানতে হবে, লক্ষণ সম্পর্কে জানতে হবে, এবং উনি কী ধরনের পরীক্ষা নিরীক্ষা, ফিজিক্যাল এক্সামিনেশনও তার জানতে হবে, কার কাছে পাঠাতে হবে সেটুকু জানতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ওনাকে জানতে হবে। আমরা ফুসফুসের কথা বলেছি, এর পাশাপাশি মেয়েদের মধ্যে স্তন ক্যান্সারের আছে, যেমন আমরা মেয়েদের ক্ষেত্রে বলি যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে, নিজের স্তন পরীক্ষা করা। আমরা বলেছি যে এরকম কথা, যে আমি প্রসঙ্গত বলে রাখি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্তন ক্যান্সারের উপর একটি আমরা গ্লোবাল একটা রিপোর্ট তৈরি করেছি, এবং ইমপ্লিমেন্টেশন প্ল্যান করেছি যে কিভাবে আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা করব, কতদিনের মধ্যে করব, এবং কাদের করা উচিত। তো এগুলো করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা কিন্তু ব্রেস্ট সেলফ এক্সামিনেশনকে গুরুত্ব দিয়েছি, যে মাসিকের পরে 7 দিন পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতের তালু দিয়ে যদি কেউ স্তনকে পরীক্ষা করে গোসলের সময় গায়ে সাবান লাগানোর পরে, তাহলে কিন্তু তার যে চাকা বা পিণ্ড যদি অনুভূত হয়, তাহলে কিন্তু সে এটার উপরে চিকিৎসকের কাছে চলে যাবে। আর যদি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু মাসের যে কোনো একটা দিন এই পরীক্ষা নিরীক্ষাটা সে করবে। আমরা যতটুকু জানি যে যখন মাসিক বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা মেনোপজ বলছি, এই সময়টাতেই কিন্তু তাদের ক্যান্সার হওয়ার চান্সেসটা আরো বেশি বেড়ে যায়। জি, এটা একটা। আরেকটা হলো যে ম্যামোগ্রাম করা, যাদের 50-এর ঊর্ধ্বে আছেন তাদেরকে কিন্তু প্রতি বছর একটা করে ম্যামোগ্রাম করতে হবে। 3 বছর পর যদি নর্মাল থাকে তাহলে হয়তো একটা আলোচনা করা যায়, এটা রাষ্ট্রের একটা প্ল্যান থাকতে হবে, রাষ্ট্র ম্যামোগ্রাম করার জন্য এটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে কোলোনোস্কোপি করা, 50 বছরের ঊর্ধ্বে কিন্তু কোলোনোস্কোপি করা, 50 বছরের ঊর্ধ্বে কিন্তু ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা, যাতে করে আমরা বুঝতে পারি যে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাবও কিন্তু বাংলাদেশে বাড়ছে। তাহলে পিএসএ টেস্ট করা, মানে যেই টেস্টগুলো করলে, বা আপার যে এন্ডোস্কোপি করা, যা যা লাগে, এই জিনিসগুলো কিন্তু সবই বাংলাদেশে কম বেশি অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা কিন্তু স্ক্রিনিংটা করতেই পারি। আমার কথাটা যেটা হলো যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যারাই থাকুক, তারা কিন্তু অর্গানাইজ করে আর্লি ডিটেকশন ক্যান্সার ডিটেকশন সেন্টার প্রতিষ্ঠা করবে। সেটা বেসরকারি মেডিকেল কলেজ হলেও করতে হবে, সরকারি হলেও করতে হবে। সরকার এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে, এবং সারা দেশে এটা তৈরি হলে, আমি একটু শেষ করি, তৈরি হলে কিন্তু আর্লি ডিটেকশন করাটা সহজ হবে, কারণ সূচনাতে যদি নির্ণয় করতে পারেন তাহলে রোগীকে শতভাগ সুস্থ করতে পারবেন।
যেটা আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন হসপিটালে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেই সুবিধাটা না আমাদের শহরাঞ্চলের মানুষরা কিন্তু নিচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা, যখন তাদেরকে বলা হয় আপনি কোলোনোস্কোপি করেন অথবা হচ্ছে প্যাট সিটি স্ক্যান করেন, তখন কিন্তু তারা আসলে টেস্ট করতে হবে, টেস্টের জন্য তাদের কিছু ব্যয় করতে হবে, সেটার কথা চিন্তা করে কিন্তু তারা অনেকটা পিছিয়ে আমি যায়। আপনাকে একটু সহজ করি, বাংলাদেশে কিন্তু অনেক প্রাইভেট মেডিকেল কলেজ আছে আপনার, এগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাংলাদেশের এখন এমন অবস্থা, প্রতিটি ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ আছে, প্রতিটা ডিস্ট্রিক্টে কোলোনোস্কোপি আছে, কল্পোস্কোপি আছে, ভায়া টেস্ট আছে, মেমোগ্রাম আছে, সিটি স্ক্যান আছে, বুকের এক্সরে আছে এবং হিস্ট্রি প্যাথোলজিস্ট আছে। তাহলে আমরা তো প্রতিটা ডিস্ট্রিক্টে যদি এগুলো থাকে, আমরা তো কাজে লাগাতে পারি, এটা সরকারি হোক বেসরকারি হোক। বেসরকারি হলে সরকার ওই ব্যয়টা বহন করবে, যে যদি স্ক্রিনিংয়ের ব্যয়টা বহন করে, অথবা অন্য কোনো ইন্স্যুরেন্স মেকানিজম আমরা সেটা ব্যয়টা বহন করব। তাহলে তো আপনার এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি খুঁজতে থাকি যে সরকারি প্রতিষ্ঠান কবে হবে, আমরা কবে এটা দেখব, কিন্তু বিএনপির একটা পরিকল্পনা আমি এবার লক্ষ্য করলাম যে তারা কিন্তু এই কথাগুলো বলেছে। জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলও নিশ্চয়ই কোনো না কোনো চিন্তা ভাবনা করছে, আশা করি যে তারাও এই বিষয়গুলো মানে উপস্থাপন করবে, এই বিষয়ে গুরুত্ব দিবে। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি যে জরায়ু মুখের ক্যান্সার এটি এমন একটি ক্যান্সার যেটিকে চাইলেই আমরা পুরোপুরিভাবে আমরা আসলে প্রিভেন্ট করতে পারি সচেতনতা দিয়ে, এবং সেই সাথে আমরা যে ভ্যাকসিনটা জরায়ু মুখের সেটি যদি আমরা যথাসময়ে দিই তাহলে সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। অনেক সময় দেখা যায় যে, এটা তো আমরা জানি যে অ্যাডোলেসেন্স যারা 12 থেকে 14-15 বছর বয়স, ওই বয়সে কমপ্লিট করতে হয়, কিন্তু অনেকে কিন্তু মিস করেছে। যদি আমরা আমাদের মা খালাদের কথা বলি, তারা কিন্তু এই ভ্যাকসিনটা দেয়নি। তো কেউ যদি মনে করে যে আমার বয়স এখন 45 হয়ে গেছে, আমি এখন এই ভ্যাকসিনটা যদি দিই তাহলে জরায়ু মুখের ক্যান্সারটাকে আমি প্রিভেন্ট করতে পারবো, আসলে কত % পর্যন্ত? না, আমি আপনাকে এই জিনিসটা বলি, এখানে যেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ইয়াংদের মধ্যে জরায়ু মুখের ভ্যাকসিনেশনের হার অনেক বেড়েছে। আমরা প্রথমে 2008 সালে জরায়ু মুখের ভ্যাকসিনের যে পাইলটিং হয়, প্রফেসর সাবেরা খাতুন এবং তার সাথে আমি একজন কো ইনভেস্টিগেটর ছিলাম, এবং এটার উপরে যে আন্তর্জাতিকভাবে যে পাবলিকেশন হয়েছিল ওইটার আমি করসপন্ডিং অথর ছিলাম। হ্যাঁ, এইটা জরায়ু মুখের ক্যান্সারটার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা কিন্তু মূলত কিন্তু আমাদের হাত দিয়ে শুরু হয়। এটা তখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু এটাকে লিড করে, প্রফেসর সাবেরা খাতুনের লিডে। তারপরে এখন কিন্তু একটা সরকার এটাকে গ্রহণ করেছে, সরকার কিন্তু এটা বাস্তবায়ন করছে। কিন্তু যাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছে বা তাদের ক্ষেত্রে এটা কখন ব্যবহার করতে হবে, আন্তর্জাতিকভাবে যে গবেষণাগুলো হয়েছে সেই গবেষণাগুলোর রিপোর্টগুলো কিন্তু এখনও পরিষ্কার না যে তাদের ক্ষেত্রে ব্যবহার করলে কোনো উপকার পাওয়া যাবে কি না। তবে অনেকে বলে থাকেন ব্যবহার করলে কোনো দোষ নেই। তার মানে আপনি বলছেন যে যদি কোনো কারণে তারা সেই ভ্যাকসিনটা নাও দিয়ে থাকে, পরবর্তী সময়টাতে তারা যদি মনে করেন, যদি তাদের এই 45-50 বছর দিতে পারেন, কিন্তু এই নির্দিষ্ট মানে কোনো খুব ভালো ডিটেলসে আমাদের এখন স্টাডি রিপোর্ট আসেনি। আচ্ছা, কিন্তু দিতে পারলে তো কোনো সমস্যা নেই। একটু জানবো, আমরা তো স্মোকিং নিয়ে কথা বলছিলাম যে যারা স্মোকিংটা করছে তাদের লাং ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা নন স্মোকার অথবা পেসিভ স্মোকার যারা রয়েছে, যে বাড়িতে একজন পুরুষ সদস্য যিনি স্মোকিং করছেন কিন্তু তার স্ত্রী অথবা তার সন্তান তারা হয়তো স্মোকিং করছে না, কিন্তু তারাও তো একইভাবে কিন্তু আক্রান্ত হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে ধূমপানই কিন্তু একমাত্র কারণ নয় ফুসফুস ক্যান্সারের। ফুসফুস ক্যান্সার কিন্তু মেয়েদের মধ্যে হতে পারে, যদি যারা লাকড়ি দিয়ে বাড়িতে চুলায় কাজ করেন তাদের মধ্যেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে। দেখা গেছে বিশেষ করে অ্যাডিনোকার্সিনোমা মেয়েদের মধ্যে যেটা হয়ে থাকে, তার কিন্তু কারণ কিন্তু যারা লাকড়ি দিয়ে চিকিৎসা বাসা বাড়িতে রান্নাবান্না করছেন গ্রামে, তাদের মধ্যে কিন্তু হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা কারণ হতে পারে। এবং অন্যান্য জায়গাতে যে ফুসফুস ক্যান্সার আপনি যেটা বলেছেন যে পেসিভ স্মোকার যারা, আমি এমন রোগী পেয়েছি হাজব্যান্ড স্মোকার ছিলেন, তার ফুসফুস ক্যান্সার, ওয়াইফের ফুসফুস ক্যান্সার, ওয়াইফ কিন্তু কখনো স্মোক করেননি, যে আপনি যে বললেন পেসিভ স্মোকিং থেকে। এবং এটা কিন্তু একদম অকাট্য সত্য যে তাদের মধ্যে কিন্তু আমরা যেটাকে বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, যে ক্ষেত্রে কিন্তু এটি মারাত্মক ঝুঁকি এটা কিন্তু। সুতরাং এখানে বাসা বাড়িতে বাবা করবেন, ছেলেমেয়েরা বা স্ত্রী এটা মেনে নেবেন, এটা না হলেই তাহলে কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন। কিন্তু শুধু এটা একমাত্র পথ না, ঢাকা শহরের বাতাসের যে দূষিত অবস্থা সেটা কিন্তু ফুসফুস ক্যান্সারের জন্য তারাও কি আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে? না, সব ধরনের কারখানায় নয়, যে সমস্ত কারখানাতে এরকম ঝুঁকি আছে সেখানে হতে পারে। কিন্তু মূল সমস্যা, বড় সমস্যা কিন্তু ঢাকা শহরের বাতাস। ঢাকা শহরের বাতাসে যে মানে সাম্প্রতিক সময়ে যে গবেষণা হয়েছে, সেই গবেষণায় দেখা যাচ্ছে ঢাকা শহরের বাতাস এতটাই দূষিত
যে এটা সিগারেটের চাইতে তামাকের চাইতে কম মারাত্মক নয়। এটি একটি মারাত্মক সমস্যা, কিন্তু এটা আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু সামনের দিনগুলোতে এটা কিন্তু আমরা দেখতে পাবো যে এর ঝুঁকি কত বেশি। আচ্ছা, এক্ষেত্রে তো আমরা বলতে পারি যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা এক্ষেত্রে অনেক অনেক বেশি দরকার। আমরা এই ক্যান্সার সম্পর্কে রাষ্ট্রকে আরো সচেতন হতে হবে। বিস্তারিত জি। স্যার আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আসলে যারা পেসিভ স্মোকার তাদের আসলে ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে কিনা, এবং আপনি খুব চমৎকার করে কিন্তু বললেন যে শুধুমাত্র আসলে স্মোকিংয়েই লাং ক্যান্সার হবার একমাত্র কারণ নয়, আরও অনেক এনভায়রনমেন্টাল কারণ রয়েছে। একটু এখন জানবো যে আমরা যতটুকু জানি, আমি একজন পুষ্টিবিদ হিসেবেও কিন্তু আমি জানি যে আসলে গুড ফুড হ্যাবিট একটা মানুষের সুস্থ থাকার জন্য অনেক ভালোভাবে কাজ করে থাকে, কিন্তু একটা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন যে করে তার শুধুমাত্র যে ওজন বাড়বে তা কিন্তু নয়, তার কিন্তু ক্যান্সার বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকতে পারে। একটু আনহেলদি লাইফস্টাইল নিয়ে আপনার কাছে জানবো যে এটি আসলে ক্যান্সার হবার ক্ষেত্রে কতটুকু আসলে কাজ করতে পারে। আমরা তো প্রায় বলে থাকি যে আনহেলদি লাইফস্টাইল মানে উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ যাদের থাকে, তারা দেখা গেছে যে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাদের মধ্যে ক্যান্সারের মাত্রাটা অনেক কমে যায়। এবং দেখা গেছে ভারতের এই একটি গবেষণাতে যারা ইয়োগা করেন তাদের মধ্যে কিন্তু স্তন ক্যান্সার যাদের হয়েছিল তাদের মধ্যে ওই রোগ ফিরে আসার ঝুঁকি অনেক কমে গেছে। তো একই রকমভাবে আপনি আমাদের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলোতে কিন্তু প্রত্যেককে কিন্তু 30 মিনিট করে প্রতিদিন অথবা সপ্তাহে মাঝে মিনিমাম 3 থেকে 4 দিন কিন্তু ব্যায়াম করতে হবে। ব্যায়াম না করলে কিন্তু আপনি এই সেডেন্টারি লাইফ থেকে বেরোতে পারবেন না, এবং এটা কিন্তু আপনাকে এটা সাহায্য করবে। এটাতে ক্যান্সারের ঝুঁকি অবশ্যই কমবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত হলো খাদ্যের যে কথাটা বলেছেন, আমরা খাদ্যের ভেজালের কথাটা জানি। সামনে রমজানের দিন আসছে, সে খাদ্যের মধ্যে আপনি যদি আমাদের দেখেন, ইউরিয়া দিয়ে কিন্তু আমাদের মুড়িকে সাদা করা হয়, এবং জিলাপির মধ্যে ব্র্যাকল দিয়ে জিলাপির কালার করা হয়, টেক্সটাইল ডাই দিয়ে বেগুনির কালার করা হয়। টেক্সটাইল ডাই কিন্তু ফুড গ্রেড ভ্যালু না। হ্যাঁ, তাহলে এরকমভাবে কিন্তু খাদ্যগুলো তৈরি করা হচ্ছে, সেটা আমের মধ্যে ভেজাল, কলার মধ্যে ভেজাল, এগুলোকে যে পাকানো হচ্ছে, মাছের মধ্যে ফরমালিন। তার মানে সামগ্রিক যে খাদ্যের ভেজাল অবস্থা, অ্যাডাল্টারেশন, সেটা কিন্তু ক্যান্সারের 30% ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমাদের দেশে। তামাকের কারণে বাড়ছে, খাদ্যের কারণে বাড়ছে, এবং স্বাস্থ্যহীনতার কারণে বাড়ছে। আপনি যেটা বলছিলেন যে খাদ্যের একটা সুষম খাদ্য প্লাস যে সমস্ত খাদ্য কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমায় সেই সমস্ত খাদ্য কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে। পাশাপাশি আপনি সেডেন্টারি লাইফস্টাইলে যেটা আমরা বলি, যারা আমরা অফিসে কাজ করি, সারাদিন চেয়ারে বসে কাজ করি, তাদের মধ্যে কিন্তু লাইফস্টাইল অনেক সেডেন্টারি হয়ে গেছে। আজকাল ছেলে মেয়েরা কিন্তু অবিস হয়ে যাচ্ছে, আমাদের ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু অবিস হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ওয়েট অনেক বেড়ে যাচ্ছে, এবং তাদের মধ্যেও কিন্তু হাইপার টেনশন থেকে শুরু করে নানা রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে ব্যায়াম করা, খাদ্যের সুষম এগুলো করা ছাড়া কোনো উপায় নেই। আপনি জানেন হয়তো, যেহেতু আমরা যারা ক্যান্সারে কাজ করি, ক্যান্সার ফিল্ডে, তাদের কিন্তু আমরা প্রত্যেকটা রোগীকে একজন নিউট্রিশনিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে বলি, কারণ তার খাদ্য কী ধরনের খাবার খাবে, খাদ্যে কতখানি উপকার হবে, এবং কোন ধরনের খাবার খেলে তার ওই সময়টা ভালো যাবে, সেগুলো কিন্তু আমরা সবসময় যে নিউট্রিশনিস্টের ফুল সাপোর্ট নিতে বলি। এবং খাদ্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার রোধের জন্য। এবং এটা আসলে অনেকেই বুঝতে পারে না যে আসলে যিনি ক্যান্সার পেশেন্ট, যখন তার রেডিওথেরাপি বা কেমোথেরাপি চলে, তার তো আসলে খুব স্বাভাবিকভাবে ক্ষুধা মন্দা থাকে, অ্যাপিটাইট তার কমে যায়। তো তখন কিন্তু প্রপার নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যতটুকু জানি অনেক ক্ষেত্রে রোগী কিন্তু দুর্বল হয়ে যায়, সেটা অনেকে মনে করে রেডিওথেরাপি বা কেমোথেরাপির কারণে, কিন্তু বিহাইন্ড দ্য সিন যদি আমরা বলি যে প্রপার নিউট্রিশনটা তিনি পাচ্ছেন না বলে কিন্তু তিনি আরও বেশি উইক হয়ে যাচ্ছেন। এই যে স্যার ফ্রাইড আইটেমগুলোতে যে আমরা রেগুলার ইনটেক করছি, আমরা জানি যে ফ্রাইড আইটেমগুলোতে ট্রান্সফ্যাট থাকে, এবং ট্রান্সফ্যাট আমাদের বডিতে কার্সিনোজেন তৈরি করে। সো এই খাবারগুলো আমরা যেন গ্রহণ না করি, এবং ক্যান্সার কিন্তু গ্রহণ না করার মাধ্যমে আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারবো। এই বিষয়ে আছে আপনার মেসেজটা কি? আমরা জানি যে ট্রান্সফ্যাটে কিন্তু অনেক অসুবিধা হয়। হ্যাঁ, ট্রান্সফ্যাটের জন্য আমরা কিন্তু এটা আপনি ঠিকই বলেছেন যে এটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি তৈরি করে। এই জন্য ক্যান্সার ঝুঁকি যাতে তৈরি না হয় ট্রান্সফ্যাটগুলোতে, সেজন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ঝুঁকিটা কমানোর জন্য এই ফুডগুলোকে মানে ফাস্টফুড না খেতে। ইয়াংদেরকে বলা, আমরা সবসময় বলছি যাতে করে তারা যেন ফাস্টফুডটাকে অ্যাভয়েড করে, এবং এখানে ক্রোমিয়াম থাকার ঝুঁকি রয়ে গেছে,
সেই জন্য আমরা এটা না করছি, তাদেরকে যতটুকু পারে যেন অ্যাভয়েড করে। অর্থাৎ ওভারঅল একটা হেলদি লাইফস্টাইল তাদেরকে জি, মেনে জি, চলতে জি, হবে। জি, জি। আমরা আবারও একটু ফিরে আসি আমাদের ক্যান্সার সচেতনতা এবং সেই সাথে রাজনীতির বিষয়টি, যেহেতু সামনেই সংসদ নির্বাচন। আপনার কাছে যদি আমরা একটু জানতে চাই যে এই যে নতুন সরকার যারা আসবে তাদের সঙ্গে আপনারা অনকোলজি যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, তাদেরকে তো মিলেমিশেই কাজ করতে হবে, একটা কোলাবোরেশন করতে হবে। তো এই জায়গাটা আসলে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাগুলো আসলে কতটুকু আপনারা পূরণ করতে পারবেন, এবং আসলে রাজনীতি নিয়ে আসলে আপনাদের চিকিৎসকদের কি কি ধরনের আসলে পরিকল্পনা রয়েছে? আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা ক্যান্সার নিয়ে বেশি কথা বলবেন, যে রাজনৈতিক দলগুলো, আমরা চাই যে রাজনৈতিক দলগুলো যারা দাঁড়িয়েছেন তাদের প্রধানরা যেন ক্যান্সার নিয়ে কথা বলেন, অন্যান্য রোগ নিয়ে কথা বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেন। কারণ থাকসিন থাইল্যান্ডে জনপ্রিয় হয়েছে স্বাস্থ্যসেবা অঙ্গীকার করে। জনগণের স্বাস্থ্যসেবা তারা নিশ্চিত করবে, আমি মনে করি তাদেরকে ভোট দেওয়া উচিত। এবং সেটা যেই দল করবে, আমি সকল রাজনৈতিক দলকে বলবো এবং জনগণকে বলবো যে রাজনৈতিক দলদের কাছে এটা প্রত্যাশা করা, তাদের কাছে দাবি করা, তারা যেন স্বাস্থ্য বিষয়ক বেশি বেশি পরিমাণ অঙ্গীকার করে। এবং স্বাস্থ্য প্রথমতম মৌলিক অধিকার হিসেবে আমরা চাই যে ক্যান্সারের ক্ষেত্রেও যেন সকল মানুষ যেন, সকল রোগী যেন সেবা পায় বাংলাদেশে। এটা কিন্তু সব রাজনৈতিক দলের দায়িত্ব। যারা এই অঙ্গীকার করবে তাদেরকে যেন জনগণ ভোট দেয়। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনি বললেন যে ভোট দিব কাকে, ভোট আমরা তাদেরকেই দিব, সেই দলকে আমরা নির্বাচন করব যারা শুধুমাত্র জনগণের জন্য তো কাজ করবে। আমরা সবসময় ট্রাফিক নিয়ে আমরা কথা বলি, আমরা ওভারঅল অনেক সুযোগ সুবিধা, মৌলিক সুযোগ সুবিধার কথা আমরা বলে থাকি, কিন্তু আপনি খুব চমৎকার করে বললেন যে এই যে চিকিৎসা, রোগ এবং ক্যান্সার, এই বিষয়গুলো যেন থাকে, সেই রাজনৈতিক দলগুলোকেই যেন আমরা নির্বাচন করি। আমার মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধুমাত্র রোগ নয়, সার্বিকভাবে আমাদের দেশের যে পরিস্থিতি, রাজনীতি, নির্বাচন, সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ, এখন টিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।